কোনো প্রফেসররা বলেন যে ডিপি পড়ে পাস হবে না, ডিপি পড়ে পাস হবে না। আমার মনে হয় ওনারা ভুল করেন। ওনারা নতুন এডিশনটা দেখেননি। এখন যা কোশ্চেন আমাদের বায়োকেমিস্ট্রি পেপার টুতেও দেখেছি, সব কিন্তু প্রিভিয়াস ইয়ার ফলো করেনি। কিছু কিছু অবশ্যই পাস মার্কের জন্য করেছে, আর বাকিটার জন্য একটু হলেও বই পড়তে হবে। তখন আমার একটা বন্ধু বলে যে লিপিন কটে জেনেটিক্স পার্টটা খুব ভালো দেওয়া আছে, ওটা মানে গোল্ড স্ট্যান্ডার্ড বই হলেও বাসুদেবানের থেকে ওর ল্যাঙ্গুয়েজটা ইজি। তো ওখান থেকে আমি জেনেটিক্সটা পড়েছিলাম। কিন্তু টেলিগ্রামে পাইরেটেড ভিডিও থাকে, ঠিক আছে? তো সেটা যদি বলেন তো আমি সেটা থেকেই পড়েছি। আর অ্যানাটমিতে একটা জিনিস আমাদের শুভজিৎ স্যার ছিলেন যখন, তিনি বারবার বলতেন কিছু জানো না জানো তুমি পিকচার আঁকো। বায়োকেমিস্ট্রিতে বই পড়তাম, মেনলি জাম্বুলকার পড়তাম, আর যদি কিছু ইম্পর্ট্যান্ট মনে হতো তাহলে সেটা বাসুদেবান থেকে দেখে নিতাম। বই পড়াটা উচিত, তার কারণ কিছু কিছু জিনিস এখন আমাদের ইয়ারে দেখলাম পুরোটা কিন্তু প্রিভিয়াস ইয়ার ফলো করেনি। অবশ্যই এসেছে, পাস মার্কের মতো এসেছে ঠিক। যেসব নিট অ্যাসপিরেন্ট বা মেডিকেল স্টুডেন্টরা আমার ভিডিও নিয়মিত ফলো করো, তোমরা মোটামুটি একটা জিনিস জেনে গেছো যে এবছর 2024-25 ব্যাচের এমবিবিএস যে ব্যাচ, তাদের কিন্তু অনেকজন স্টুডেন্ট সাপ্লি পেয়েছে বা তাদের রেজাল্ট খারাপ হয়েছে। তো সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য আজকে আলোচনা করব। আজকে আমার সাথে সেই 2024-25 ব্যাচের যারা টপার ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের, তারা আমার কাছে রয়েছে। তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখে নাও, অনেক কিছু তথ্য তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব। আজকে আমার সাথে রয়েছে শুভঞ্জন, রয়েছে ঋষিতা, রয়েছে এবং রয়েছে সংকলন। প্রথম কথা, তোমাদের সবাইকে কংগ্রেচুলেশন এত ভালো একটা রেজাল্ট করার জন্য। থ্যাংক ইউ স্যার। শুরু করব শুভঞ্জনকে দিয়ে। শুভঞ্জন, মার্কস কত এসছে? স্যার আমার মার্কস 702 আউট অফ 900, আর তিনটেতে অনার্স। তিনটেতে অনার্স। পার্সেন্টেজ কত হচ্ছে? 78%। 78%। ওকে, ঋষিতা, মার্কস কত এসেছে? স্যার আমার 725, পার্সেন্টেজ মোস্টলি 80.5%, আর তিনটেতেই অনার্স আছে। বেশ। সংকলন? স্যার আমার 710, তিনটেতেই অনার্স আছে, মোস্ট প্রবাবলি 79%। বেশ, শুরু করব। আবার যাব সুমঞ্জনের কাছে। সুমঞ্জন, বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি বজবজ। স্কুল? স্কুল সাউথ পয়েন্ট, মানে প্রথম- নার্সারি 1 থেকে ক্লাস 12 অবধি সাউথ পয়েন্ট স্কুল, সাউথ পয়েন্ট হাই স্কুল। বেশ, তারপরে নিটের কোচিং নিট আমি ওই আকাশ সাউথ কলকাতা ওখান থেকে নিয়েছি। নিয়েছিল এবং রানিং ইয়ারেই তুমি Running এসেছিল। বেশ। ঋষিতা? হ্যাঁ, আর শুভঞ্জন আরেকবার। হ্যাঁ, বাবা মা কী করেন? আমার বাবা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ZBM জোনাল বিজনেস ম্যানেজার, আর মা LIC এজেন্ট। বেশ। ঋষিতা? বাড়ি? তো বাড়ি কৃষ্ণনগর, নদিয়া। স্কুল? ওলি ফ্যামিলি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, মিশনারি স্কুল অ্যাকচুয়ালি। কোন ক্লাস থেকে? একদম মানে ক্লাস 5 থেকে। বেশ। ওখানেই HS তারপরে ওখানে নিটের কোচিং? নিটের কোচিং অ্যাকচুয়ালি স্যার আকাশে নর্থ ফুলবাগান যেটা আছে সেখান থেকে নিয়েছিলাম, আর তারপরে সেলফ স্টাডি। স্যার আমি 5 থেকে 12 খোদামবাড়ি হাই স্কুলেই পড়েছি, আর বাড়ি নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। বাবা মা কী করেন? বাবা টিচার, মা হাউস ওয়াইফ। ঋষিতা, বাবা মা কী করেন জানা হলো না। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার বাবা হচ্ছে জেনারেল ফিজিশিয়ান, ডাক্তারিতেই আছে, আর মা হাউস ওয়াইফ বাড়িতে। মানে আর আমার ব্রাদার ইন লও অ্যাকচুয়ালি ডাক্তারি লাইনেই আছে, তাই মানে দিদির বিয়ে তো ঠিক আছে রিসেন্ট হলো, কিন্তু তার আগে থেকেই ওই অ্যাটমসফিয়ারটা দেখে দেখেই অ্যাকচুয়ালি তৈরি হওয়া। এরপর তো অবশ্যই সবাই যেটা জানতে চাইছে যে এবছর এত ভালো রেজাল্ট হওয়ার কারণটা কি, তোমাদের কীভাবে পড়াশোনা করেছিলে কলেজে এসে? কলেজে এসে আমার মনে হয় কনসিস্টেন্সি এটা মেনটেন করা উচিত, যে যেটা পড়ানো হচ্ছে সেটা মানে সেম ডে বাড়িতে গিয়ে সেটা না পড়লেও একটা উইকের মধ্যে একটা টার্গেট নিয়ে নেওয়া উচিত যে এই টপিক আমি কমপ্লিট করব। বেশি ফেলে রাখলে পরে ইচ্ছাও করে না ওটা পড়তে, আর আস্তে আস্তে জিনিসগুলো আমরা ভুলেও যাই। তো একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হয়, আর এটাই ব্যাস। মানে কলেজে যেটা পড়ানো হলো অ্যাটলিস্ট ইভিনিংয়ে গিয়ে একবার ওটা দেখে নেওয়া। হ্যাঁ, মানে সব কিছু টাচে থাকতে হবে। বেশ। পুরো এক উইক পড়লাম না, তারপরে পরীক্ষার আগে একদম 16-17 ঘন্টা পড়ছি, সেটা আসলে এফেক্টিভও নয়, কারণ অত কিছু রিটেন হয় না। তো আমি যদি আস্তে আস্তে অল্প অল্প দিনে 2 ঘন্টা 3 ঘন্টা করেই, মানে ধরুন অ্যানাটমি আমরা যেটা পড়লাম সেটা ডাইসেকশন হলে গিয়ে দেখলাম, সেটা যদি বাড়িতে গিয়ে আরেকবার একটু পড়ে নিই, একবার থিওরিটা পড়ে নিই, বা নেক্সট ডে যেটা ক্লাস আছে সেটার কিছু পার্ট একটু দেখে নিলাম, তাহলে আমাদের পরের দিন আবার ডাইসেকশন ক্লাসে সুবিধা হবে। তো এটা যদি মেনটেন করি তাহলে আমার মনে হয় ভালোই হবে, ভালো রেজাল্ট হবে। ঋষিতা?
স্যার ও যেটা বললো একদম আমি সেটাতেই এগ্রি করব যে আমরাও যখন কলেজে ফার্স্টে গেছি আমাদের খুবই অনেস্টলি স্যার কোনো ক্লাসই ভালো লাগতো না। স্পেশালি আমার কথা যদি বলি, আমি সবসময় লাস্ট বেঞ্চটাকেই প্রেফার করতাম, কারণ ফার্স্ট বেঞ্চটা আমার মনে হতো না 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 অত ভালো লাগছে না, একেবারে সামনে থেকে স্ক্রিন দেখবো এগুলো অতটা ভালো লাগে না। কিন্তু হ্যাঁ যেটা জিনিস সেটা আমি চেষ্টা করতাম যে অ্যাকচুয়ালি আমাদের কলেজে যেটা হতো রুটিনে সিলেবাসগুলো দিয়ে দিত, মানে কোনটা কি পড়া হবে বা না হবে। তো যে টিচার যেটা পড়ালো হয়তো আমি বুঝতে পারলাম না, আমি সেটার ভিডিও দেখলাম, ইউটিউবে পেলাম, বা এখন তো অনেক প্ল্যাটফর্মই আছে সাবস্ক্রিপশন, তো সেগুলো থেকে দেখলাম। দেখে একবার আমি বইটাও দেখতাম যে ওই বইতে বই পড়াটা উচিত, তার কারণ কিছু কিছু জিনিস এখন আমাদের ইয়ারে দেখলাম পুরোটা কিন্তু প্রিভিয়াস ইয়ার ফলো করেনি। অবশ্যই এসেছে 5 মার্কের মতো এসেছে ঠিক, কিন্তু তাও কোথাও গেলেও তো একটু জানা উচিত, নলেজটা রাখা উচিত, কারণ এখন সবকিছু বোর্ডই চাইছে একটু একটু করে মডিফিকেশন আনতে। তো বইটা পড়লে কি স্পেশালি অ্যানাটমির ক্ষেত্রে যদি বলি, বিভিন্ন বইতে বিভিন্ন কালারের ব্লকস থাকে নিচে, সেগুলোর মধ্যে ক্লিনিক্যাল পার্টগুলো দেওয়া থাকে। এক্সামে যেটা হচ্ছে সেই পার্টগুলো তুলে দিয়ে ডাইরেক্ট কোশ্চেন করছে। তো আমার মনে হয় সেই হিসাব অনুযায়ী বইটাও একবার পড়া উচিত, মানে জাস্ট যে টপিকটা হলো সেটা বাড়িতে গিয়ে একবার ভিডিও দেখে হোক বা নিজে পড়ে হোক, যেভাবে হোক জিনিসটাকে করা। তার সাথে যদি না বুঝতে পারা যায় ঠিক আছে, তাহলে একটু ভিডিও দেখে নিল, আর তারপরে বুকস একটু ওটা পড়াটা আমার মনে হয় ভালো, যাতে ভালো মার্কসটা এসে যাওয়ার মতো। তো এই করে করেই আস্তে আস্তে হয়ে যাবে। আর ও যেটা বললো একদম ডিসেকশনেও সেটা, যে আজকে টিচার যেটা ডাইসেকশনে দেখালো সেটা আমি দেখবো অবশ্যই বাড়িতে গিয়ে, না হলে পরের দিন তো টিচারের তো অন্য মানে একটা সিলেবাস তো সব স্যারকে একটা দেয়া রয়েছে যে এরকম এরকম শেষ করতে হবে, তো তার পক্ষে পরের দিন রিপিট করা সম্ভব নয়। তো এবার আমি যদি জিনিসটা দেখে যাই, তখন যদি আমি না বুঝতে পারি, আমি যদি তার পরের দিন টিচারকে বলি যে এই জায়গাটা আমি ঠিক মিস করে গেছি, বুঝতে পারিনি, টিচার ডেফিনেটলি দেখিয়ে দেবেন। তো সেই জন্য আমাকে পড়ে রাখতে হবে জিনিসটা। এটা আমি তাই জন্য বলি যে টপিকই হোক ইভিনিংয়ে হোক এসে একবার দেখো, যদি সেটা না হয় একদম উইকের স্যাটারডে সানডেতে তো অনেকটাই সময় পাওয়া যায়, সেই সময়টাও অ্যাটলিস্ট দেখে করে নেওয়াটা উচিত। তাহলে কি কলেজের সাথে সাথে এগোনোও হলো, হেডেকটাও থাকলো না, আর তার সাথে পিসিটি বা যা এক্সাম আছে সেইগুলোতেও হেল্প করা উচিত। আর অবশ্যই পিসিটি এগুলোও দেওয়া উচিত, কারণ স্যাররা বিভিন্ন কোশ্চেন করে, সেইগুলো থেকেও তো একটা আইডিয়া পাওয়া যায় যে না এই চ্যাপ্টারে মনে হয় এই কোশ্চেনগুলো আসার মতো ইম্পর্টেন্ট আছে। যেমন আমাদের প্রফেশনাল এক্সামের সময় আমরা দেখেছি যে আমাদের সেমের কয়েকটা কোশ্চেন কিন্তু আমরা একদম ডিটো কোশ্চেন পেপারে পেয়েছি। তো ওই সেমের কোশ্চেনগুলোকেও ফলো করা উচিত। সবাই বলে যে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলে যা যা মেডিকেল কলেজ আছে সেইগুলোর কোশ্চেন করো, একটা মানুষের পক্ষে সব মেডিকেল কলেজের কোশ্চেন 3টে সেমিস্টারে করা পসিবল হয় না। অ্যাটলিস্ট নিজের কলেজেরটা যেন ঠিক থাকে, তাহলে অনেকটা হেল্প হবে, এটা আমার মনে হয়। বেশ, তার মানে একটা জিনিস যে যারা নতুন এমবিবিএস অ্যাডমিশন নিচ্ছে তারা হচ্ছে ওই সাবজেক্টের যে রোস্টারটা রয়েছে কোন দিন কি পড়ানো হবে সেটা যদি একটা বার দেখে নেয়, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ এই উইকে অ্যানাটমি এইগুলো পড়ানো হলো, মানে একটা টার্গেটের মধ্যে সে থাকলো, একটা টার্গেটের একদম। মধ্যে থাকলো। তো তাহলে সেটা থেকে হয়ে গেল, তার মাথা অতটা হেডেক পড়বে না যে না না এই তো হয়ে যাচ্ছে। যেই জিনিসটা ফেলে রাখবো না তখন একদম মাথায় হেডেক চলে আসবে, এত কিছু পড়া বাকি, আবার একটা নিউ, যেমন আপার লিম হতে হতেই স্যারেরা মানে ম্যাডামরা আমাদের থোরাক শুরু করে দেবে। তো আপার লিম কমপ্লিট হলো না, থোরাক শুরু হয়ে গেল। তো আমি তাদেরকে বলবো যদি আপার লিম কমপ্লিট নাও হয়ে থাকে, তুমি আপার লিমটা একটু স্টপ রাখো, কিন্তু থোরাক্সের সাথে যাও। যেই স্যাটারডে সানডে গুলো আসছে তুমি তখন তোমার ওই ব্যাকআপ গুলো নিয়ে বসো, দিয়ে সেটাকে কমপ্লিট করে নাও। কেন? যাতে তুমি আপ টু ডেটটা থাকো। ব্যাকলগ রয়ে গেছে বলে ব্যাকলগই কমপ্লিট করব, তারপরে আবার থোরাক্স, ততদিনে তো থোরাক্সটাও কমপ্লিট হয়ে যাবে। খুব ভালো বলেছে সংকলন। আমার মনে হয় কনসিস্টেন্টলি পার ডে ধরুন 2-3 ঘন্টা করে পড়লে ওটাই বেশি, কারণ ফেলে রাখলে যদি ব্যাকলগ হয়ে যায় ওগুলো ব্যাকলগ হয়েই থেকে যায়, যেটা পরীক্ষার আগে অনেকটা বারেন তৈরি করে বা অন্য যেগুলো পড়েছিলাম ওগুলোর উপরও এফেক্ট করে, যার জন্য আর ভিডিও যেটা পড়াচ্ছেন স্যার ক্লাসে ওটা ধরুন না বুঝতে পারলে ফার্স্টে ভিডিও দেখে তারপরে কোথাও থেকে অ্যাটলিস্ট বইটা একবারের জন্য হলেও পড়া উচিত, কারণ বইয়ে একটু বেশিই থাকে বা কীরকম কোশ্চেন আসতে পারে পরীক্ষায় লেখার ধারণাটা পাওয়া যায় কীরকম লিখবো। বেশ, এরপর চলে আসবে অনলাইন সোর্স কী ছিল অ্যানাটমির ক্ষেত্রে, না তো সংকলন থেকেই শুরু হোক। অ্যানাটমির জন্য অনলাইনে ম্যারোয় অশ্বিনী স্যারের ভিডিওগুলো দেখতাম, সবগুলো ভিডিওই কমপ্লিট করেছি। লাস্টে যে আমাদের প্রফের আগে অশ্বিনী স্যার যে ডিসেকশনের ভিডিওগুলো দিয়েছিল ওগুলো খুব হেল্প করেছে। ফিজিওলজিতে ফার্স্টে প্রিব্লাডারের সৌমেন মান্না স্যারের কটা ভিডিও দেখতাম, তারপরে বন্ধ করে দিয়েছিলাম। আর বায়োকেমিস্ট্রিতে? বায়োকেমিস্ট্রিতে বই পড়তাম, মেনলি জাম্বুলকার পড়তাম, আর যদি কিছু ইম্পর্ট্যান্ট মনে হতো তাহলে সেটা বাসুদেবান থেকে দেখে নিতাম। বেশ, এগুলো মোটামুটি সেমিস্টারের আগে এগুলোই করেছিল, তারপরে কোনো নোটস পাওয়া যেত অ্যানাটমিতে
নাকি আচ্ছা তোমরা যে ভিডিওগুলো দেখতে, তুমি যে ভিডিওগুলো দেখতে, তার কি নোটস অনলাইনে চলে আসতো নাকি অফলাইনে পাওয়া যেত নাকি নিজেই নোটস বানিয়ে নিতে পড়তে না হতো? না, নোটস বানাতাম না, নোটস অনলাইনেই পাওয়া যেত, ওটাই পড়ে নিতাম। বেশ। আর কোনো টেক্সট বই পড়তে অ্যানাটমির ক্ষেত্রে? হ্যাঁ, অ্যানাটমির ক্ষেত্রে বিশ্রাম সিং পড়তাম, আর ফিজিওলজিতে ডিপি, আর দেবাশিস প্রামাণিক। আর বায়োকেমিস্ট্রিতে? বায়োকেমে মেনলি সে জাম্বুলকারই পড়তাম নোট, আর যেগুলো জাম্বুলকার স্যারের আলাদা নোটসও পাওয়া যায় না তো, হ্যাঁ, ওটাই পড়ে নিতে আর ওটাই জাম্বুলকার স্যারের যেটা ভিডিও দেখে ইম্পর্টেন্ট, নিতে? না ভিডিও দেখতাম না, আচ্ছা, শুধু নোটটাই শুধু নোটসটা পড়তাম। পড়তে। আর যেটা ইম্পর্টেন্ট মনে হতো ভাসুদেবন থেকে পড়ে নিতাম একবার। বেশ। আচ্ছা, বায়োকেমিস্ট্রিতে যখন ভাইবা হতো ওই নোটসগুলো পড়ে হয়ে যেত নাকি তখন টেক্সট বুক পড়ে যেতে হতো? ভাই মোটামুটি হয়ে যেত। হয়ে যেত, বেশ। বেশি তো অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি। স্যার যদি অনেস্ট বলেন তো আমার কাছে কোনো সাবস্ক্রিপশন নেওয়া ছিল না, ম্যারো, প্রেপলাডার, পিডাব্লিউ কিছুই নেই, কিন্তু টেলিগ্রামে পাইরেটেড ভিডিও থাকে, ঠিক আছে? তো সেটা যদি বলেন তো আমি সেটা থেকেই পড়েছি, মানে সেরকমভাবে। আর অ্যাকচুয়ালি স্যার আমি অশ্বিনী স্যার থেকে, হ্যাঁ ঠিকই, ওটাই অ্যানাটমি থেকে ওনার ভিডিও দেখেছি। তারপরে আমি কিছু কিছু সময় যেটা ঠিকঠাক মানে স্যার জিনিসটা ভালো করে বুঝিয়ে দেন, কিন্তু নোটস অতটাও প্রোভাইড, মানে সেটা ম্যারোর নোটস থাকে, কিন্তু আমার কোথাও যেন লাগতো যে না আর কিছু একটু ভালো যদি ফরম্যাটটা হতো ভালো লাগতো। তো তাই জন্য তখন আমি ইউটিউবে জোহারি এমবিবিএস খুলতাম, জোহারি। তো ওর লেখাগুলো খুব সুন্দর থাকতো, ওর হয়তো বোঝানোগুলো কোথাও একটু কিঞ্চিত কেমন থাকলেও অশ্বিনী স্যার সেটা মেকআপ করে দিতেন, কারণ স্যারের বোঝানোটা খুব সুন্দর ছিল, কারণ স্যার র ডায়াগ্রামগুলো খুব সুন্দর রাখে, যে অত পেন্সিল দিয়ে সুন্দর, মোটামুটি একটা টিচারের পক্ষে সাফিসিয়েন্ট বোঝার জন্য। তো আমি এই দুটো করতাম, আর তার সাথে তো বিশ্রাম সিং আমি থরলি পড়েছি। আর যদি এটাই হয়ে গেল অ্যানাটমির বিষয়। আর একটা স্যার বিষয় হচ্ছে, মানে আমার কিছু কিছু আমাদের কলেজের টিচারদের পড়ানো খুব ভালো লাগতো, স্পেশালি আমার তো নামটা নেওয়া অবশ্যই উচিত, ফাল্গুনি ম্যামের পড়ানো আমার ভীষণই ভালো লাগতো। তাছাড়া তো নন্দী স্যার, তারপরে আমাদের এইচওডি ম্যাম আছেনই। তো আবার কিছু কিছু সময় আমাদের অরিন্দম স্যার ছিলেন, এখন উনি রিটায়ার করে গেছেন, তিনি আমাকে অনেক ইন্সপায়ার করেছেন। তো সেখান থেকে আমার একটা ভালো লাগা তৈরি হয়ে গেছিলো, না স্যার যখন এতবার আমাকে ইন্সপায়ার করছেন তো আমারও সেই সাবজেক্টটাতে ভালো করা উচিত। মানে স্যার লাস্ট দিন পর্যন্ত বলে গেছেন আমি কিন্তু দেখে যাব যেন তোদের অ্যানাটমিতে হয়, সেইগুলো কোথাও একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে পড়ার জন্য। একটা স্টুডেন্টের আমার মনে হয় ইন্সপিরেশনটা দরকার কোথা থেকে হলো, একটা টিচারই তো পারে একটা ভালো করে একটা স্টুডেন্টকে তৈরি করতে, আমার জীবনে সেটা অনেক হয়েছে, তাই সেটা বললাম। আর ফিজিওলজি যদি বলেন স্যার অবশ্যই দেবাশিস প্রামাণিকই পড়েছি, আর আমি সৌমেন মান্নার ভিডিও থরলি দেখেছি, কারণ স্যার গাইডলাইন ভীষণ ফলো করেন, আর স্যারের একটা ল্যাঙ্গুয়েজ আমার খুবই ভালো লাগতো, তো আমি ওটাই পড়েছি। কিন্তু আমি তাই বলে সবাইকে সাজেস্ট করবো না যে সৌমেন মান্নার ভিডিও দেখতে, কারণ স্যার অনেকটা হাই প্রোফাইল পড়াতেন, এটা অনেকটাই হাই প্রোফাইল, যাতে মানে অনেকের মনে হবে দূর আমার ভালো লাগছে না, গিভ আপ করে দেবো। তো আমি বলবো সেই রকমভাবে যদি হয় তো ইউটিউবে র্যান্ডাম কোনো কারোর একটা ভিডিও দেখেও পড়া যায়, কারণ কনসেপ্ট ক্লিয়ার হওয়া নিয়ে কথা, তো কনসেপ্ট ইউটিউব থেকে ক্লিয়ার হয়ে যাবে, কারণ অত কঠিন সবাই পড়ায় না। তো আমার যেমন সৌমেন মান্নাটা ভালো লেগেছিলো, আমি স্যারকেই ফলো করেছি। আর কিছু কিছু জিনিস যদি দেখেছি যে স্যার পড়ায়নি, তখন আমি ইউটিউবে র্যান্ডাম কোনো একটা ম্যাম হোক, এখন অত আমার মনে পড়ছে না, তো তাদের ভিডিও আমি দেখে পড়ে নিতাম। মানে যখন যেটা আমি খুলে, আমি তার জন্য একটু সময় যেত আমার, মানে সেই কাজটা আমি অনেক সময় যে ক্লাসগুলো কলেজে ভালো লাগতো না সেগুলো দেখতাম, কোন ভিডিওটা ভালো, 2-3টে ভিডিও দেখতাম যে কোনটা আমার ভালো লাগছে, কোনটাতে একটু বেশি ফ্লো চার্ট টাইপের আছে। আর আমি ফ্লো চার্ট টাইপের লেখাটা বেশি পছন্দ করি, আমার মনে হয় একটা প্যারাগ্রাফ লিখবো, টিচারেরও বাজে লাগবে, আমারও অত ল্যাঙ্গুয়েজ এখন ইচ্ছা করছে না পরীক্ষার সময়, তো আমি বেশিরভাগ যা জানতাম একটু ফ্লোর চার্টে লিখে দিতাম। আর অ্যানাটমিতে একটা জিনিস আমাদের শুভজিৎ স্যার ছিলেন যখন, তিনি বারবার বলতেন কিছু জানো না জানো তুমি পিকচার আঁকো, মানে একটা ছবি তোমাকে দিতেই হবে, ল্যারিংস দিলেও তোমাকে ল্যারিংসের আশেপাশের ছবি হলেও আঁকতে হবে, এই জিনিসটা সবার করা উচিত, ছবি আঁকাটা অবশ্যই উচিত, কারণ ছবিতে একটু দিলেও না ইমপ্রেশনটা ভালো হয়ে যায়, হাফ মার্কস যেটা হয়, যেটা আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম ফার্স্ট সেমিস্টারের এক্সামেতেও, মানে এরকমই হয়েছিল, মানে আমি জাস্ট ছবি আঁকতাম লিখতাম এটাতেই তো তখন আমার অনেক মার্কসই এসে গেছিলো, তো তখন থেকে ওই জিনিসটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করি, আর আমি সবাইকে এটাই বলি যে ছবি আঁকো অ্যানাটমিতে, একটু জানলেও ছবি আঁকো। আর তারপরে স্যার বায়োকেমিস্ট্রি যদি বলেন তো হ্যাঁ একদম যুগের সাথে তাল মেলাতেই হবে, জাম্বুলকারের নোট ডেফিনেটলি পড়েছি। নোটস বলতে মানে স্যারের ভিডিও দেখেছি, এমনি স্যারের যে একটা বই নয়, মানে ওটা আমার নর্মাল পিডিএফের টাইপের, আমি প্রিন্ট আউট করে বার করে এনেছিলাম, সেটা থেকেও পড়েছি। আর মেনলি স্যার আমি আরেকটা যেটা করেছি সত্যনারায়ণ পড়তাম বায়োকেমিস্ট্রির, আর জাম্বুলকারও কিন্তু সত্যনারায়ণ ফলো করতেন, তো তাই ওই হিসাবে আমি পুরোটা বইও পড়তাম, আর স্যারের নোটগুলো তখন আমার ইজি লাগতো, তো আমি ওই জিনিসটা করে করতাম। বাসুদেবান আমি খুলতাম অ্যাজ আ, মানে কোনো একটা টপিক যদি আমার লাগে, হ্যাঁ এই টপিকটা তো হলো না, ওই বইতে আছে কি, আর ওই বাসুদেবান অনেক ভাস্ট,
কোনো একটা স্টুডেন্ট বাসুদেবন পড়তে গেলে তার মাথা খারাপ হয়ে যাবে, লাস্টে তাকে জাম্বুলকরি পড়ে দেখেছি সবাইকে পাস, মানে শুনেছি যারা তারা বলছে পাস করেছি। তো আমার মনে হয় সত্যনারায়ণটা ট্রাই করতে পারে, ওটাতে ইজিও ভাবে ফরম্যাট আছে, সত্যনারায়ণ পড়তে আর ইজি হয়, বুঝতে ভালো সুবিধা লেখা হয়। আছে, অ্যাটলিস্ট নাম্বার হয়ে যাবে। আর তারপরে কিছু ছক যেমন গ্লাইকোজেনেসিস, তারপর নিওগ্লুকোজেনেসিস, গ্লাইকোসিস, এগুলো তো ইজি, এগুলো তো ছোটবেলা থেকেই পড়ছি, এগুলো ছক ঠক লিখে দেয় তাহলেই হয়ে যায়। লিপিড মেটাবলিজম, এগুলো সব কটার একটা একটা রিয়াকশন, মানে ছোট্ট একটা কোলেস্টেরলের কোশ্চেন দিলে আমি বলবো কোলেস্টেরলটা কীভাবে তৈরি হয় সেটা লিখে দিতে, যাতে জানি যে না এ কিছু জানে। তো সেই হিসাবগুলো আমি ফলো করছি। বই আমার মনে হয় সব মানে ফার্স্ট ইয়ারে ভালো করে পড়াটা উচিত একটু হলো, কারণ এখন যা কোশ্চেন আমাদের বায়োকেমিস্ট্রি পেপার 2তেও দেখেছি সব কিন্তু প্রিভিয়াস ইয়ার ফলো করেনি, কিছু কিছু অবশ্যই পাস মার্কের জন্য করেছে, আর বাকিটার জন্য একটু হলেও বই পড়তে হবে। শুভঞ্জন, স্যার ফিজিওলজি যদি বলেন, আমি ফিজিওলজি দেবাশিস প্রামাণিক স্যারের বই পড়েছি ডিপি, আর আমার পিডাব্লিউর সাবস্ক্রিপশন ছিল, তো ওখানে বিবেক স্যার বলে একজন পড়ান, তো ওনার কিছু ভিডিও দেখেছি, পুরোটা কমপ্লিট করতে পারিনি, তো মেনলি ওই দুটোই সোর্স ছিল। আর অ্যানাটমি হচ্ছে আমি পিডাব্লিউ থেকেই পড়েছি, প্রদীপ স্যার বলে একজন পড়ান, ওনার ভিডিওগুলো আমি দেখেছি, এবং রিভিশনের সময় ওই অ্যানাটমিতে অশ্বিনী স্যারের ম্যারন নোটস ছিল, তো পরীক্ষার আগে আগে তো অত ভাস্ট মানে সিলেবাস তো কমপ্লিট করা যায় না, তো ওই ম্যারন নোটসে খুব শর্ট মানে একটা কনসাইজভাবে দেওয়া থাকে, সব কিছুই আছে, তো ওটা চোখ বুলিয়ে চলে যেতাম পরীক্ষায়। আর বই বলতে বিশ্রাম সিং, মানে বিশ্রাম সিংয়ের মানে ফার্স্ট পাতা থেকে লাস্ট পাতা পড়া ইম্পসিবল যে কোনো বইয়েরই, তো বিশ্রাম সিংয়ের ওই ডায়াগ্রামগুলো দেখতাম, ডায়াগ্রামের তলায় কী কী লেখা আছে ওইটা ভালো করে দেখে নিতাম, এবং ওই রিলেটেড কী থিওরি দেওয়া আছে সেটা আমার কভার কিনা, সেই টপিকটা আমি জানি কিনা সেটা দেখে নিতাম। আর বায়োকেমিস্ট্রি হচ্ছে জাম্বুলকার স্যার, তো ওনার পিডাব্লিউ যেহেতু সাবস্ক্রিপশন ছিল, ওনার ভিডিওগুলোও দেখেছি, ওনার নোটসও ছিল, ওই প্রিন্ট আউট করে নিয়েছিলাম। আর মানে আমি থার্ড সেমিস্টার অবধি খালি জাম্বুলকার স্যারই ফলো করেছিলাম, এবারে থার্ড সেমিস্টারে আমাদের কলেজের কোয়েশ্চেন পেপার খুব কঠিন চলে এসেছিলো, তো তারপরে এক মাস যখন ছুটি ছিল তখন মনে হলো যে কিছু বই মানে বইয়ের কিছু টপিক কিছু পার্ট পড়া আমার দরকার, তো তখন বাসুদেবান নিয়ে বসেছিলাম। এবারে বাসুদেবান পড়তে পড়তে যখন জেনেটিক্স পার্টে চলে আসি তখন মানে আর পড়তে পারছিলাম না, এত কিছু দেওয়া আছে বাসুদেবানে। তো তখন আমার একটা বন্ধু বলে যে লিপিন কটে জেনেটিক্স পার্টটা খুব ভালো দেওয়া আছে, ওটা মানে গোল্ড স্ট্যান্ডার্ড বই হলেও বাসুদেবানের থেকে ওর ল্যাঙ্গুয়েজটা ইজি, তো ওখান থেকে আমি জেনেটিক্সটা পড়েছিলাম, তো এটাই। বেশ। স্যার আমি একটা কথা জাস্ট অ্যাড করতে চাই। স্যার আমি এটা আমি নিজের ক্ষেত্রে দেখেছি, তো আমি কিছুদিন আগে একটা জুনিয়র এসেছিল, আমি তাকেও এই সাজেশনটা বললাম, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, তারা বলছিল যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে, কেউ হিন্দি মিডিয়াম থেকে এসেছে তো সে বলছে আমি কি করে ইংলিশে লিখতে পারবো। তো তখন আমি তাকে বললাম এই ধরনের সমস্যা যদি হয়, তো আমি যেটা করেছি যে আমিও নিজে বেঙ্গলি মিডিয়াম ছিলাম, যদিও নিটের প্রিপারেশনের সময় সেই অসুবিধাটা কেটে গেছে, কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকে কাটে না, তো তখন আমি বলি যে বা তারা অনেকে বলে আমি তো পড়ি আমি ভুলে যাই, কারণ তখন আমি তখন এটাই বলতে চাই যে স্যার অশ্বিনী স্যার যখন যে ভিডিওটা পড়াচ্ছেন, জাম্বুলকার যে ভিডিওটা করাচ্ছেন, অবশ্যই নোটস তো তারা দিয়েই দিচ্ছে যে ফালতু লিখে সময় নষ্ট করো না, কিন্তু আমি বলবো যে ওই অশ্বিনী স্যার যখন ভিডিওটা পড়াচ্ছেন সেটাকে লেখো, নিজে লেখো, কারণ একবার যখন লিখছি আর স্যার বলছে যখন স্যারের সাথে সাথে ছবিটা আঁকছি, একবার হলেও তো আমি জিনিসটা কপি করছি খাতায়, মাথায় আমার একবার অলরেডি যাচ্ছে, তারপরে আর একবার পড়তে গেলাম আমার মাথায় আরও ভালোভাবে জিনিসটা এসে যাবে। তো আমি ওই জন্য বলি যদি পসিবল হয় নিজের হাতে খাতায় নোটটা লেখো, তো সেটা লিখলে তোমার ব্রেন একবার হলেও সেন্স করবে যে এই জিনিসটা আমি কোথাও একবার দেখেছি, তো সেটা অনেক পার্সেন্টদের হেল্প করবে, যখন এক্সামের সময় কী ল্যাঙ্গুয়েজ লিখবো মনে আসছে না, একবার যদি লেখার হ্যাবিটটা থাকে আস্তে আস্তে সেই লেখার হ্যাবিটে ইংলিশ লেখাটাও চলে আসবে। আবার আর একটা কী হয় যে মনেও পড়ে যাবে যে হ্যাঁ এই টপিকটা তো আমি নিজে খাতায় লিখেছি, তো আর এই কোশ্চেনটাই পরীক্ষা এসেছে, তাহলে তোমার কাছে এটা ইজি হবে লেখাটা। তো আমি ওই জন্য বলি যে পারলে যদি সময় হয়ে থাকে তো যে ভিডিওটা দেখছো সেটার অবশ্যই তোমার কাছে বইটা আছে ঠিক আছে, কিন্তু নিজে নোটটা পারলে লেখো, একবার হাতে লিখছি একবার চোখে দেখছি, ব্রেন সেলসও তো বলবে আমি জিনিসটা কোথাও না কোথাও দেখেছি, তো আমার মনে হয় সেটা করাটা গেলে আরও ভালো হয়। বেশ, খুব ভালো একটা সাজেশন শুভাঞ্জন। এরপরে আসবো যে কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে ফার্স্ট যে সেমিস্টারটা হয় সেটা নিয়ে কিছু বলো। প্রিপারেশন সবাই কি নিতে পারে বা নেওয়া হয়েছিল ফার্স্ট সেমিস্টার যখন দিলে? ফার্স্ট সেমিস্টার বলতে আমি তো বলবো আমি লাকি ছিলাম, মানে আমাদের ব্যাচটা লাকি ছিল, কারণ ফার্স্ট সেমিস্টারের অতটা সিলেবাস ছিল না আমার যেটা মনে হয়েছে, আর তখন তো বেশ জোশে বেশি পড়েছিলাম। ফার্স্ট সেমিস্টার তো আমার ভালো হয়েছিল।
ফার্স্ট সেমিস্টারে অনার্স ছিল। আমি তোমাদের সাথে মানে তোমার লাস্ট প্র্যাকটিক্যাল নিয়েছিলাম তখন ফার্স্ট সেমিস্টার হয়ে গেছিল। হ্যাঁ স্যার, আপনি তো সেকেন্ড সেমিস্টারেও আমাদের Second হিউম্যান semester- প্র্যাকটিক্যাল নিয়েছেন আমাদের। হ্যাঁ সেকেন্ড সেমিস্টারে জাস্ট আগে আমি মনে হয় বেরিয়েছিলাম। না সেকেন্ড সেমিস্টারেও আপনি ছিলেন, হিউম্যান প্র্যাকটিক্যাল আপনি নিচ্ছিলেন তো। বিপি করিয়েছিলেন আমার মনে আছে, বিপি হ্যাঁ। ছিলাম। হ্যাঁ, আমি সংকলন ছিল না মানে আমার গ্রুপে, সুমাঞ্জন ছিল সেটা তো আমি মানি, তো ঋষিদার ছিল। লাস্টের দিকে আমি খুব কম প্র্যাকটিক্যাল নিয়েছিলাম। ওকে, হ্যাঁ তার মানে মোটামুটি ফার্স্ট সেমিস্টার তুমি ভালোভাবেই দিয়েছিলে তাই তো, First মানে semester- তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছিল। হয়ে গেছিল। ওকে, প্রথম দিন থেকে রেগুলারলি পড়তো সুমাঞ্জন। মানে আবারও বলছি স্যার, সিলেবাস কম ছিল। আচ্ছা ঠিক আছে, হাবুডুবু খেয়েছি সেকেন্ড সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারতে। ওকে, ঋষিদা? স্যার আমার ঠিক মনে পড়ছে না যে সিলেবাসটা এতটা কম ছিল কি না, কিন্তু আমার যতদূর মনে আছে আমি যখন যে পিসিটিটাগুলো ছিল আমি তো কখন মানে মন দিয়ে সেগুলো পড়ে পরীক্ষা দিয়েছি। মানে আমি একদম ফার্স্ট যেদিন থেকে সিএনএমসি জয়েন করেছি সেদিন থেকে পড়াশোনা শুরু করিনি। আমাদের মাঝখানে একটা অ্যানাটমি পিসিটি ছিল বোনসের ওপর, তো সেখান থেকে পড়া স্টার্ট হয়েছিল। তারপরে যখন যে যেরকম পিসিটি ছিল, আর আমাদের তারপরে মাঝখানে একটা সরস্বতী পুজো আমাদের ব্যাচ সেই বছর মানে অর্গানাইজ করার ছিল, তো তাতে আমি শুনেছিলাম র্যাপিড সবাই বলেছিল আমরা ফার্স্ট সেম পাস করবো না, খুব সেই সব ডামাডোলের এরকম ব্যাপার। তো তার মধ্যে থেকে আমাদের সিলেবাস ঠিকঠাক মনে হয়, হ্যাঁ তাই যখন বলছে একটু মনে হয় কম ছিল, কিন্তু হ্যাঁ ঠিকঠাক ছিল, ভালো হয়েছিল। হ্যাঁ স্যার ভালোই হয়েছে আমার মনে হয় আছে। অ্যানাটমিতে সেইবার আমি তখন 81.5% পেয়েছিলাম। হ্যাঁ সেটাই ছিল। আর বাকি ফিজিওতে স্যার একটু স্মৃতিটা মনে হয়, বায়োকেমেও অনার্স মার্কস ছিল, ফিজিওতে মনে হয় ছিল না 2 মানে নম্বরের জন্য। সেভাবে প্রবলেম ফেস করতে হয় না 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 একদম হয় সিলেবাস কম ছিল এটা একটা হতে পারে, অথবা যদি সিলেবাস ঠিকঠাকও থাকে তোমাদের আমার মনে হয় প্রিপারেশনটা ভালো মাঝারি ছিল। মিডিয়াম ছিল, যেহেতু সরস্বতী পুজো ছিল তো স্টুডেন্টরা সবাই গিভ আপ করে দিয়েছিল আমরা এক্সাম দিতে যাব না বা খুব একটা ভালো হবে না, তাই মনে হয় একটু কমিয়েছিল, ম্যাসিভ খুব কমায়নি, কারণ প্রত্যেকটাতেই তো একটা টার্মের সিলেবাসের আনটিম থাকে না, তো সেই অনুযায়ী। অ্যাসেসমেন্টের সময় আর সেকেন্ডের সময়ও তো বেশিই ছিল, হ্যাঁ ঠিকঠাক ভালোই ছিল মোটামুটি আর সবেতেই third স্যার ওই internal অনার্স assessment-এর মার্কস ছিল। আর একটা জিনিস সেটা হচ্ছে আমার ফিজিওলজিতে অনার্স মার্কসটা খুব একটা থাকতো না, 2-3 নম্বরের জন্য আমার ফার্স্ট সেমেও ছিল না, সেকেন্ড সেমেও ছিল না। আর ফরচুনেটলি আমার প্রফেশনালে ফিজিওলজিতেই সবচেয়ে বেশি মার্কসটা হয়েছে, কারণ ওখানে আমি দেখলাম আমার ইন্টারনাল অ্যাসেসমেন্টে 140 আছে, বাকিগুলোতে 160 166 এটা আছে, তো ওটাতে আমার 140 ছিল। আর কারণ আমি প্র্যাকটিক্যালটাতে প্রবলেম করতাম, তো ঠিক আছে, তো এখন সেটাতে হয়ে গেছে, ওভারকাম করে গেছি, ব্যাস তার চেয়ে আর খুশির কি। সংকলন? সত্যি বলতে যে ফার্স্ট সেমে আমার সবগুলো সেমের থেকে অবস্থাটা অনেকটাই খারাপ ছিল, মানে ফার্স্টের থেকে পড়িনি, আর প্রায় সেমের কিছুদিন আগে থেকে পড়া শুরু করি। ফার্স্টে ভাবছিলাম হয়তো এমনিই পাস করে যাব, তারপরে দেখলাম সিলেবাসটা যদিও কম ছিল বলে মোটামুটি কিছুদিন পরে মানে পাস মার্কস সবগুলোতেই পেয়ে গেছিলাম। তারপরে সেকেন্ড সেমের ফার্স্ট থেকেই ভালো করে পড়েছিলাম, আর এই জন্য সেকেন্ড আর থার্ড সেমে ফার্স্ট সেমের মতো এতটা প্রবলেমে পড়িনি, কারণ তখন কিছু এক্সপিরিয়েন্স ছিল না যে কীরকম পড়তে হবে বা কী করতে হবে। তারপরে পড়তে পড়তে বা বন্ধুদের থেকে জানতে জানতে যে কীরকম পড়তে হবে বা সিনিয়রদের থেকে, তা অনেকটাই হেল্প হয়েছে, যার জন্যে পরপর ওই যে ফার্স্টে যে প্রবলেমটা ফেস করতে হতো ওটা আর করতে হয়নি। আচ্ছা, আর থার্ড সেমের সময় তো মানে পুরো সিলেবাস হয়েছিল নাকি, থার্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট? সেটা কি পুরো কমপ্লিট করা হয়েছিল? করে তোমরা থার্ড সেম দিতে গেছিলে? পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলেছিলে? ওকে, মানে তাহলে সেই পিরিয়ডটাতে আসি, ওই থার্ড সেম হয়ে গেল আর তারপরে যে একটা গ্যাপ থাকে 1.5 মাসের যে ছুটিটা বা 1-1.5 মাসের, ওই সময়টা কিভাবে পড়াশোনা করেছিলে? ওই সময়টা স্যার মেনলি মানে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছিল তাই, হ্যাঁ হ্যাঁ তাহলে তোমরা কিভাবে পড়েছিলে? ওই সময়টা স্যার মেনলি পিওয়াইকিউ গুলো দেখতাম, মানে ওগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, হ্যাঁ ফার্স্ট ইয়াররা নাও জানতে পারে। ওগুলো ভালো করে পড়তাম, আর কী কী ডায়াগ্রাম আঁকবো বা কীভাবে লিখবো ওগুলো ভেবে নিতাম, বইয়ের ধারে ধারে লিখে নিতাম, যাতে পরীক্ষার আগের দিন যখন পড়বো যাতে ওটা দেখতে পাই আর কীরকম লিখবো যাতে মনে চলে আসে। আর পিওয়াইকিউ আর ওই মানে ওই কলকাতা, বেসিক্যালি কলকাতার কলেজগুলো সেমের কোশ্চেনগুলো দেখেছি, আর শুভ ও আমাকে আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে, ও আমাকে হেল্প করেছিল অনেকটাই, আর অনিব্রতও হেল্প করেছিল। বেশ, হ্যাঁ ওই ওই টাইম পিরিয়ডটা বলো, থার্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট শেষ হলো। স্যার আমাদের টাইমটা একটু কম ছিল,
কারণ আমাদের থার্ডটা মোস্ট প্রবলি মানে এখন মনে করতে পারছি না কোন সময় হয়েছিল, আমাদের জাস্ট এক সপ্তাহ মতো সময় ছিল, তারপরে 1 মাস, পুরো টানা 1 মাস ছিল। তো ওই সময়টাতে স্যার আমি যেটা করতাম, আমার একটা খুব বাজে স্বভাব আছে, আমার মনে হয় যে আমি যদি যা পড়েছি সেটা যদি আমি আর একবার ওই 1 মাসের মধ্যে না পড়ি, আমি পরীক্ষায় কিছু লিখতে পারবো না, এটা আমার একটা মনে চলে আসে। হয়তো এটা কখনোই সম্ভব হয় না, একটা মানুষ পড়েছে সে লিখতে হবে, কিন্তু আমার একটা ব্যাড হ্যাবিট ছিল, আমার সেটা মনে হয়। তো আমি যা পড়েছি আমি আবার ওই 1 মাসেই নামিয়েছি। সো আমি একটা মানে একটা স্টাডি টেবিল মতো এখানে একটা রুটিন করে নিয়েছিলাম, যে আমাদের অ্যানাটমির 6টা ইউনিট। তো আপার লিম্ব 2 দিনে পড়বো, লোয়ার লিম্ব 2 দিনে পড়বো, থোরাক্সটাও 2 দিনই পড়বো। চেষ্টা করব যদি আপার লিম্বে কোনো কোশ্চেন না হয়ে থাকে তাহলে থোরাক্সটা একটু ছোট চ্যাপ্টার, তো সেটাকে তার মধ্যে ঢুকিয়ে দেবো, ওই 2 দিনের মধ্যেই কমপ্লিট, যাতে এর বাইরে যেন না যায়। তারপরে অ্যাবডোমেনটা একটু বড়, তো ওটাতে 3 দিন সময় দেবো। আচ্ছা, তারপরে যে আমাদের হেড নেক আর নিউরো অ্যানাটমি, ওটাতে আমি দিয়েছিলাম একটাতে 3 দিন, একটাতে 4 দিন। তো এই করে আমি এইভাবে অ্যানাটমির শিডিউল বানিয়েছিলাম। ফিজিওলজিতে আমাদের টোটাল 10টা চ্যাপ্টার আছে, তো আমি প্রত্যেকটাতেই আবার 2টো করে টাইম দিতাম। হিমাটোলজি 2টো, 2 দিন করে। তারপরে আরও যে চ্যাপ্টারগুলো আছে, রেসপিরেশন, সবই 2টো। শুধু আমি সিভিএসে 3 দিন দিয়েছিলাম, আর সিএনএস যে চ্যাপ্টার সেখানেও 3 দিন দিয়েছিলাম, কারণ ওই 2টো একটু বড় চ্যাপ্টার। আর মেনলি 15 নাম্বারের যে কোশ্চেনগুলো আসে, আমাদের ফার্স্ট কোশ্চেন, সেটা ফার্স্ট পেপারে সিভিএস থেকে দেয় জেনারেলি, এখনও হ্যাঁ এবারও তাই ট্রেন্ডই হলো আছে, আর সিএনএস থেকে আসে। তো তাই জন্য ওইগুলোতে 3 দিন। এটা গেছিলো ফিজিওলজি, মানে এটা পুরো টানা 1 মাস, এই 2 দিন করে আমি টাইম পিরিয়ড দেখে দিয়েছিলাম, আমার কাছে 30টা দিন আছে, আমি এইভাবে ভাগ করব। আর বায়োকেমিস্ট্রিতেও সেম, যা আছে ওই সেম, যা চ্যাপ্টার ছিল প্রত্যেকটাকেই 2 দিন করে নিয়ে দিয়েছি। মানে 2 দিন ঠিক নয়, কারণ মেটাবলিজমগুলো আছে, সে ভেবেছিলাম যে লিপিড মেটাবলিজম আর প্রোটিন মেটাবলিজম একসাথে কমপ্লিট করবো, যেহেতু আমার পড়া আছে একটু টাইমটা কম লাগবে। তো এইভাবে আমি বায়োকেমিস্ট্রিটাও কমপ্লিট করে নিয়েছিলাম, যাতে আমার যখন 30 দিনের পরে যখন 1 তারিখ এলো, তখন আমি দেখলাম যে আমার এগুলো সব কমপ্লিট হয়ে গেল। এবার আমি অ্যানাটমিরই এমব্রায়োলজি থাকে, তো ওটা আমি ঠিকঠাক করে পড়িনি, তো আমার ওটার বইও কিনিনি, হিস্টোলজিরও বই কিনিনি। যা হিস্টোলজি আমরা ক্লাসে পরীক্ষার সময় যা করেছি সেটা, তো আমি তখন ওইগুলো নিয়ে বসলাম। আর প্রিভিয়াস ইয়ার খুললাম এমব্রায়োলজির কী কোশ্চেন আছে সেইগুলোকে পড়লাম, সেটাতে 2 দিন টাইম দিলাম। তারপরে 2 দিনে হিস্টোলজিটা ছিল, আর একটা আমাদের জেনারেল অ্যানাটমি থাকে, ওই হিস্টোলজি আর জেনারেল অ্যানাটমিকে 1 দিন করলাম, এমব্রায়োলজিতে 2 দিন টাইম দিলাম, যা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে আর স্যার ম্যাডাম যারা যে বলেছিল যে এটা ইম্পর্টেন্ট হতে পারে, সেইগুলো পড়ে নিয়েছিলাম। আর এরপরও আরও 2 দিন 3 দিন বেঁচে ছিল, তো সেখানে আর যা টপিক আমার মনে হয়েছিল আমার হয়নি, সেইটা আমি 1-2 দিনে নামিয়ে দিয়েছিলাম। তো তারপরে তো আবার আমাদের পরীক্ষা শুরু হয়ে গেল, তখন আবার অ্যানাটমিটা নিয়ে বসলাম, দিয়ে আবার দেখলাম, এইভাবে। তার মানে 40 দিনের টাইম মোটামুটি তোমরা পেয়েছিলে আমরা স্যার 1.5 মাস পেয়েছিলাম। পুরোপুরি 1.5 মাস ছিল কি, আগস্টের তার মানে একটা জিনিস মানে দেখলাম 1 যে মাস ধরে নিলাম 40 15 দিন। থেকে 50 দিন, মানে 45 দিন মতো সবারই থাকবে। হ্যাঁ, 45 নতুন যারা ব্যাচ অ্যাডমিশন নিল তাদেরও থাকবে, তোমাদের জুনিয়রদেরও থাকবে। তার মানে থার্ড স্যার তার সাথে তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা একবার খুলতেই হয়, কারণ একবার আপনি যদি মানে আমরা যেহেতু যখন বলি যে বই পড়তে বা নোটস পড়তে, আমি এই জিনিসটা বলবো প্রথম থেকেই করতে, সেটা ফার্স্ট সেমিস্টার হোক, সেকেন্ড সেমিস্টার হোক, তাই যে চ্যাপ্টারটা আমার পড়া হয়ে যাওয়ার সাথে সাথেই প্রিভিয়াস ইয়ারটা খুলতে, যাতে দেখে নেওয়া যায় আমার কি কোনো টপিক বাদ রয়ে গেল, তাহলে আমার লাস্টে অতটা হেডেকও থাকলো না, আর জিনিসটা আমার প্রথম থেকেই তৈরি হয়ে থাকলো, যে আমি একবার জাস্ট খুলে দেখে নিই আমার কোন কোশ্চেন হয়নি, যদি দেখি না এই কোশ্চেনটা হয়নি তাহলে এই কোশ্চেনটা পড়ে নিই। তো সেটা আমি তখন থেকেই করেছিলাম, তাই তখন একদম শেষে গিয়ে আমি সব জিনিসই যখন রিভিশন হয়ে দিয়েছি, তো তখন আমার প্রিভিয়াস ইয়ারগুলো ওটার মধ্যে ছিল, তাই আলাদা করে প্রিভিয়াস ইয়ার আমি দেখিনি সেইভাবে। সংকলন সোহানজন। স্যার ওই যখন ব্রেকটা পেলাম তখন মানে আমি একটু ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম, আমার মনে হচ্ছিল আমার তো সিলেবাস শেষ, তো কী আর করবো। এর প্রথম কদিন একটু ফাঁকি বেড়েছিলাম, তারপরে বায়োকেমিস্ট্রি ওই পড়াটা শুরু করলাম, বই পড়লাম, খালি বায়োকেমিস্ট্রি পড়ছিলাম। তো মাঝখান থেকে আমার একটা বন্ধু সোনু কুমার গুপ্তা, তো ও একদিন ফোন করে বলল যে চল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ডিসকাস করি, দুজনে মিলে করব, তাহলে ভালো হবে, দুজনেই পড়া হয়ে যাবে। তো আমরা রাত্রিবেলায় ওই গুগল মিটে বসতাম। তো প্রথম দিন যখন আমি বসলাম, আমার মনে আছে আমরা ফিজিওলজি করছিলাম, তো ও কোয়েশ্চেনগুলো দেখেই উত্তর দিয়ে দিচ্ছিল, আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। তো তখন আমার একটু ভয় লাগলো যে না, জিনিসগুলো ভুলে যাচ্ছে, আবার টাচে ফিরতে হবে। তো ওকেও সোনু, তুই যদি দেখিস ভিডিওটা, যদি ভালো হয়ে থাকে তোর এতে তোরও কৃতিত্ব আছে, কারণ তুই যদি না বলতিস তাহলে আমি ওই ওভার কনফিডেন্টই থেকে যেতাম। তো এটাই, ও ছিল বলে তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ভালো করে সলভ করলাম,
বুঝলাম যে এই টপিকগুলো আমার এখনও হয়নি বা এই বাকি আছে, এইগুলো আমি ভুলে গেছি, সেগুলো আবার করে রিভাইজ করলাম। আমার ফিজিওলজির কোনো নোটস ছিল না, তো আমি রিলাই করতাম দেবাশিস প্রামাণিক স্যারের বইয়ের ওপরই। তো ওখানে আমার মার্ক করা ছিল কোনগুলো ইম্পর্টেন্ট না, বা কোনগুলো পরীক্ষার আগের দিন দেখব, সেগুলো আবার করে ভালো করে দেখলাম, এরমভাবেই হয়ে গেছিলো। মানে ও বইটা পড়তে বইটা থেকেই খাতায় নামিয়ে দিতে, তাই তো? হ্যাঁ, মানে বইটা এত আমার হ্যান্ডি হয়ে গেছিলো ডিপি, মানে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারতাম, বলতাম যে এখানে এটা আছে, এখানে এটা নেই, এবং মানে আমি জানতাম যে এটাই লেখা আছে। তো পরীক্ষার আগে কোনটা ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা যদি আসে তাহলে আমি কোন পার্টটা লিখবো, কোন পার্টটা স্কিপ করব, কোন ডায়াগ্রামটা অ্যাড করব, তো এটা ছিল। বাহ। দেবাশিস প্রামাণিক বইটা কবে এসেছে জানো? না স্যার। খুব সম্ভবত 2010-11, মানে আমাদের ইমিডিয়েট বা তার ইমিডিয়েট সিনিয়ররা পড়া শুরু করেছে, তারা ফার্স্ট এডিশন পেয়েছিল। আচ্ছা স্যার। আমরাও জানতাম না, আমরা পরীক্ষার 2 মাস আগে জানতে পারলাম যে এরকম একটা বই দাদারা পড়ছে, তখন আমরা পেয়েছিলাম ডিপির ফার্স্ট এডিশন। তখনই বুঝে গেছিলাম যে হ্যাঁ এটাই তো চাইছিলাম এতদিন ধরে, খুব ভালো ছিল। সত্যি স্যার- দেবাশিস প্রামাণিকের বইটা যথেষ্ট ভালো। কিন্তু স্যার মানে আমি পুরনো এডিশনগুলোও দেখেছি, পুরনো এডিশন মানে একদম পাতলা, একদম ছোট। আমাদের আপনি যদি নতুন এডিশনগুলো দেখেন, সেইগুলো মানে মানে অনেক কিছু দেওয়া আছে। আস্তে আস্তে অ্যাড হয়েছে অনেক কিছু, সে তো হবেই, এখন একটু বড় হয়েছে, অনেক মানে কিছু ডিটেল। পুরনো প্রফেসররা বলেন যে ডিপি পড়ে পাস হবে না, ডিপি পড়ে পাস হবে না। আমার মনে হয় ওনারা ভুল করেন, ওনারা নতুন এডিশনটা দেখেননি। এখন তো বলে জাম্বুল করো না পড়তে, তারপরে হবে না। বিতর্কিত বিষয় নিয়ে আমি কিছু বলবো না। যার যেটাতে হয়ে যায়। সেটাই এসব নিয়ে বলা ঠিক নয়। ওকে, হ্যাঁ, তারপরে হচ্ছে তাহলে আসবো পার্ট আর আইটেম। কলেজে তোমাদের রেগুলারলি হতো? রেগুলারলি বলতে অ্যানাটমিটা হতো, অ্যানাটমিটা হতো, কিন্তু মানে থিওরি দিইনি, বেশিরভাগ প্র্যাকটিক্যালি দিয়েছি। ফিজিওলজি লাস্টের দিকে হয়েছে। আর ফিজিওলজিতে এবছরে বলে রাখি, এবছর কিন্তু প্রথম থেকে আই থিঙ্ক শুরু হয়ে গেছে বা শুরু হয়ে যাবে। ফিজিওলজিতে আইটেম কার্ডও বানানো হয়ে গেছে, তোমরা জানো না, আমি জানি, খবর আছে। আর বায়োকেমিস্ট্রিও হতো, তাই তো? মানে আমরা থিওরি পিসিটি বা দিইনি কিছু, আমরা ভাইভা দিতাম আর প্র্যাকটিক্যালি হতো। আমরা বেশি পিসিটি বায়োকেমিস্ট্রিতেও দিইনি, বেশিও দিইনি। আমার তো খুব মনে আছে যে আমি শুধু কার্বোহাইড্রেট কেমিস্ট্রিটা দিয়েছিলাম। আর হ্যাঁ, ফার্স্ট সেমের আগেই জাস্ট হয়েছিল, তারপরে বন্ধ হয়ে গেছিলো, কারণ আমাদের তখন আবার বায়োকেমিস্ট্রিতে এসডিএল হতো, টিডিএল হতো, তো ওইগুলোতেই ব্যস্ত হয়ে থাকতাম। কারণ ওখানেও অ্যাকচুয়ালি ওটা থেকেও একটা আইটেম মতো হওয়া যায়, কারণ টিচাররা বলতো এটা পরীক্ষা নেবো, তো তখন ওটা আমাদের স্কোরটা ডাইরেক্ট মেলে চলে যেত। তো সেইটাকেও একটা বলতে পারেন যে আইটেম বা পিসিটির মতো। আর ওরকম নাম দিয়ে আলাদা করে সেরকম হয়নি। আর ফিজিওলজিতেও সেরকম বেশি কিন্তু হয়নি, আমার যতদূর যা মনে পড়ছে, আপনার কাছেই দিয়েছিলাম। তারপরে আর পিসিটি সেভাবে ওই, হ্যাঁ আমাদের তখন ছিলেন আর একজন স্যারের কাছেও দিয়েছি, এই 2-3বারই হয়েছে এরকম, বেশি কিন্তু হয়নি। আমি তো তোমাদের একবার নিয়েছিলাম তখন। হ্যাঁ, আর বাকি অ্যানাটমিটাতে হতো, ওটা একটা ভালো ছিল, যাতে আবার সেমিস্টারের আগে একটা পার্ট মানে পিসিটি হতো, তো সেটা দেখে হেল্প হতো। তাতেও ঠিক আছে, হতে হলো এরকম তো ব্যাপার। হলে অ্যাকচুয়ালি তাদের জন্য ভালো যারা রুটিনটা ফলো করতে পারছে না, হোস্টেলে থাকছে, পড়াশোনা হচ্ছে না, তো তাদের ক্ষেত্রে বলো পিসিটি কিন্তু বা স্যার আইটেম তারা যে খুব বেশি পিসিটি দিয়েছে আমার কিন্তু দেখিও নি তাদের, কারণ তার পিসিটিটাই দেয়নি, তারা দেয়নি বেশিরভাগটাই। পিসিটি বেসিক্যালি তাদের জন্য। হ্যাঁ, তো মানে যারা স্যার যারা একটু রোজ ওটা ফলো করছে তাদের ক্ষেত্রে হেল্প হবে। যেমন আমরা যখন পড়তাম, তো তখন আমাদের ক্ষেত্রে ওটা ভালো লাগতো যে যাক জিনিসটা আমাদের একবার মেমোরাইজ হচ্ছে, তখন আমাদের একবার পড়া হয়ে যাচ্ছে, আবার সেমিস্টারে একবার পড়ছি, তো সেটা ভালো। আর বেশিরভাগ অনেকেই দেয় না পিসিটি, বলে যে না, অনেক সিনিয়ররাও বলে ধুর এগুলো তো ইম্পর্টেন্টই না, ওগুলো তো আমরা দিতেই যেতাম না, এসব আমরাও শুনেছি। তো যার যেটা, সিনিয়ররা সব সময় বলেছে যে হ্যাঁ পিসিটি পাস করবি না করবি পিসিটি দিবি। দেখ ওরা শুনেছে, তাহলে ওরা লাকি পেয়েছে, আমি তো এরকম শুনেছিলাম। সবসময় বলতো যে পিসিটি আর আইটেম মাস্ট দিতে। আচ্ছা, চলো। কি বলছো আরেকবার বলো। স্যার পিসিটি আমার তো মনে হয় অ্যানাটমি ফার্স্ট সেমের আগে মনে হয় দুটো বা একটা হয়েছিল, আর এই থার্ড সেমের আগে একটা হয়েছিল জাস্ট। আর ফিজিওলজি মনে হয় দুটো পিসিটি হয়েছিল, ওই হেমাটোলজি আর জেনারেল ফিজিওলজি ওটাই ছিল। আর আর বায়োকেমে মনে হয় একবারই হয়েছিল। আর তো স্যার বেশি পিসিটি বা কিছু হয়েছে স্যার মনে আসছে না।